হ্যালো এভরিবডি, তোমরা জানো যে এর আগের দিন আমরা ফার্স্ট চ্যাপ্টারের বিশ্বায়ন আলোচনা করেছি। আজকে ফার্স্ট চ্যাপ্টার থেকেই আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার বা গুরুত্বপূর্ণ পার্ট বলো, সেটা হচ্ছে ক্ষমতা বা শক্তি। সেটা নিয়ে আমরা আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে কয়েকটি মৌলিক ধারণা আছে তার মধ্যে একটি হলো ক্ষমতা বা শক্তি। এটা খুবই পরিচিত বিষয় আমাদের কাছে। আমরা প্রতিদিনই প্রতিনিয়তই কারো না কারোর ওপর ক্ষমতা বা শক্তি দেখিয়ে থাকি, প্রদর্শন করে থাকি, বা অন্য কাউকে করতেও দেখি। আর ওটাকেই আমরা সাধারণভাবে ভাবি যে ক্ষমতা বা শক্তি। বাস্তবে ওটা হচ্ছে বলপ্রয়োগ বা সামরিক শক্তির প্রয়োগ। অর্থাৎ বড় ভাই যখন ছোট ভাইকে মারছে বা দুই ভাই বোনের মধ্যে মারপিট হচ্ছে, তখন আমরা সেটাকে শক্তি বলি, যে ওর ক্ষমতা বেশি তাই ও জিতে গেল। কিন্তু অ্যাকচুয়ালি ওটা হচ্ছে বলপ্রয়োগ বা সামরিক শক্তির প্রয়োগ। আসলে ক্ষমতার ধারণাটা অনেক বেশি ব্যাপক। ক্ষমতা বলতে বলপ্রয়োগ বা বল প্রয়োগের ভয় দেখানোকেই শুধু বোঝায় না, সেই সঙ্গে বুঝিয়ে সুঝিয়ে নিজের দিকে আনা, পুরস্কারের লোভ দেখানো, সহযোগিতামূলক কাজ করা ও মতাদর্শগত ঐক্যের মতো অহিংস পদ্ধতির অনুসরণ, আলাপ আলোচনা এগুলোকেও বোঝায়। এক কথায় ক্ষমতা বা শক্তি বলতে অন্যের মন ও কাজের ওপর নিয়ন্ত্রণ করাকে বোঝায়। আর আমরা যেহেতু আন্তর্জাতিক সম্পর্ক পড়ছি, তাই আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতা হচ্ছে একটি রাষ্ট্রের কর্তৃত্ব অন্য রাষ্ট্রের আচরণকে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করার সামর্থ্য। অর্থাৎ একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের আচরণকে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করা। এটাকে যদি আমরা একটু ভালো ভাষায় বলি, এটাকে আবার আমরা বলতে পারি জাতীয় শক্তি। অর্থাৎ ক্ষমতাটাকেই একটু ভালো ভাষায় বলা হচ্ছে জাতীয় শক্তি। তাহলে একটা রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের আচরণকে নিয়ন্ত্রণ করা নিজের ইচ্ছা মতো। অর্থাৎ যে রাষ্ট্রটা চাইছে সে অন্য একটা রাষ্ট্রকে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করছে, এটাকে বলা হচ্ছে ক্ষমতা আন্তর্জাতিক ক্ষেত্রে। একেই আবার একটু ভালো ভাষায় বলছি আমরা জাতীয় শক্তি। একটি রাষ্ট্রের এই জাতীয় শক্তি বা ক্ষমতা অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। এই বিভিন্ন যে উপাদানগুলো আছে একটা রাষ্ট্রের, তার উপরে সেই রাষ্ট্রের ক্ষমতা বা শক্তি বা জাতীয় শক্তি নির্ভর করে। সেগুলোকে এবার আমরা আলোচনা করব। প্রথম যে উপাদানটা নিয়ে আমরা আলোচনা করব সেগুলো আগে দেখে নিই। ক্ষমতার যেসব উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভৌগোলিক উপাদান, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, শিল্পোন্নতি, সামরিক প্রস্তুতি, কূটনীতি, জাতীয় নেতৃত্ব এবং মনস্তাত্ত্বিক উপাদান। এই 8টা উপাদান সাধারণভাবে ক্ষমতা বা শক্তি একটা রাষ্ট্রের উপর অনেকটাই প্রভাব ফেলে। অর্থাৎ একটা রাষ্ট্রের ক্ষমতা বা শক্তি নির্ণয়ের ক্ষেত্রে এই উপাদানগুলো প্রভাব ফেলে। এর মধ্যে আজকে আমরা প্রথম যে 3টে, অর্থাৎ ভৌগোলিক উপাদান, জনসংখ্যা এবং প্রাকৃতিক সম্পদ, এই 3টাকে নিয়ে আজকে আমরা ফার্স্ট আলোচনা করব। তাই তোমরা দেখবে পার্ট 1 লেখা রয়েছে। ক্ষমতা বা উপাদানগুলো আলোচনার ক্ষেত্রে পার্ট 1 বলে লেখা আছে। প্রথমেই আমরা আসব যে উপাদানটার উপর, সেটা হচ্ছে ভৌগোলিক উপাদান। এই ভৌগোলিক উপাদানের আলোচনা করতে গিয়ে মর্গেনথাউয়ের একটা উক্তি বিশেষভাবে উল্লেখ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে সর্বাপেক্ষা স্থায়ী যে উপাদানটির ওপর একটি জাতির শক্তি নির্ভরশীল তা হলো ভূগোল। সর্বাপেক্ষা স্থায়ী অর্থাৎ এটা স্থায়ী একটা উপাদান। সেটা কি? তার ভূখণ্ড, তার ভূগোল, তার অবস্থিতি, সেটাকে বলা হচ্ছে ভূগোল। সব কিছুকে নিয়ে এই ভৌগোলিক অবস্থানের মধ্যে আমরা আবার অনেকগুলো পার্টে আসবো। দেখো, আর কোনো রাষ্ট্রের ভূগোল বলতে তাহলে আমরা কী বুঝি না, সেই রাষ্ট্রের অবস্থান কোথায়, তার আয়তন কী রকম, তার জলবায়ু কেমন, তার ভূপ্রকৃতি, এই সমস্ত বিষয় আলোচনাকে একসাথে আমরা বলছি ভূগোল, সেই রাষ্ট্রের ভূগোল।
ভৌগোলিক উপাদানের গুরুত্বকে মূলত চারটি দিক থেকে আলোচনা করতে পারি। প্রথম হচ্ছে অবস্থান অর্থাৎ মানচিত্রের দেশটি কোথায় অবস্থিত। এটা তোমরা বুঝতেই পারছো, অবস্থান, স্কুলের একটা অবস্থান, তোমার বাড়ির একটা অবস্থান, সেরকম মানচিত্রে, ম্যাপেতে সেই দেশটা, যে দেশটার ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করব, সেই দেশটার অবস্থান কোথায়। অর্থাৎ প্রত্যেকটা পার্টিকুলার দেশে একটা নির্দিষ্ট অবস্থান আছে এবং তার ভিত্তিতে তার জাতীয় শক্তি বা ক্ষমতা নির্ভর করে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি, সেই অবস্থান। কোনো দেশের ভৌগোলিক অবস্থান সেই দেশের ক্ষমতা এবং ভূমিকাকে নির্ধারণ করে থাকে। কিভাবে? যেমন ধরো মার্কিন যুক্তরাষ্ট্রের কথা। বিশ্বের মানচিত্র যদি দেখো তাহলে তোমরা দেখতে পাবে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত সমুদ্র বেষ্টিত দেশ। এর ফলে কি হচ্ছে? ফলে ইউরোপ বা এশিয়ার কোনো স্থলশক্তির পক্ষে তাকে আক্রমণ করা সহজ না। আবার সমুদ্র, কারণ জল দ্বারা বেষ্টিত সেই স্থলভাগের যারা সৈন্য, তারা জলপথে সেইভাবে সহজলভ্য বা সহজভাবে সেটা যুদ্ধক্ষেত্রে তারা পারবে না। তার জন্য নৌবাহিনী আলাদা থাকে। প্রত্যেকটা বাহিনীতে তোমরা দেখেছো, স্থলবাহিনী, নৌবাহিনী এরকমভাবে আলাদা থাকে, বিমান বাহিনী এরকম আলাদা থাকে। তাহলে ওরা যেহেতু সমুদ্র বেষ্টিত, তাই ওরা নৌবাহিনীর দিক থেকে তারা কিন্তু অনেকটাই এগিয়ে। তাহলে তাদের আক্রমণ করতে গেলে, তাদেরকে জিততে গেলে তাহলে আমাদের নৌবাহিনীকে শক্তিশালী করতে হবে। তাই সমুদ্র বেষ্টিত হওয়ার ফলে ইউরোপ বা এশিয়ার কোনো স্থলশক্তির পক্ষে তাকে আক্রমণ করা সহজ নয়। করতে পারে কিন্তু সহজ নয়। আবার সমুদ্র বেষ্টিত হওয়ার ফলে আধুনিক সাহায্যে সজ্জিত সুদক্ষ নৌবাহিনীও গড়ে তুলতে পেরেছে তারা, কারণ সমুদ্র দ্বারা তারা নৌবাহিনীর দিকেই তারা বেশি যোগ দিয়েছে। আবার দেখো, সুইজারল্যান্ড পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষতা অবলম্বন করতে বাধ্য হয়েছে। তার কারণ কি না, ফ্রান্স, জার্মানি, ইতালির মতো তিনটে বৃহৎ দেশের মাঝখানে সে অবস্থান করছে। কারণ কারোর একটা দিকে গেলেই অন্য দেশ দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে, তাই জন্য সে নিরপেক্ষতা অবলম্বন করছে, অর্থাৎ কোনো পক্ষতেই সে যাচ্ছে না। যদিও বর্তমানে আণবিক মারণাস্ত্রের প্রসার, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আবিষ্কারের ফলে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির প্রভৃতির ফলে এই অবস্থানগত সুযোগ সুবিধাগুলো অনেকাংশে অর্থহীন হয়ে চলেছে। অর্থাৎ আমরা এই মাত্র না বললাম যে সমুদ্র বেষ্টিত হয়, অর্থাৎ যদি তাকে পারমাণবিক আক্রমণ করা হয় বা ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয় বা অন্যান্য কোনো অস্ত্রের মাধ্যমে আক্রমণ করা হয়তো অনেকটা কমে এসেছে, কিন্তু পুরোপুরি অস্বীকার করার জায়গা নেই অবস্থানটাকে, ক্ষমতা নির্ণয় করে। কিন্তু যেমন সুইজারল্যান্ডের কথাই বলো, সুইজারল্যান্ডের এই অবস্থানটা তাকে নিরপেক্ষ নীতি নিতে বাধ্য করছে। ঠিক আছে, তাহলে অবস্থান একটা রাষ্ট্রের শক্তি হিসাবে ভূমিকা গ্রহণ করে। এরপরে আমরা আসব আয়তন, অর্থাৎ দেশটা বড় না ছোট। দেশের আয়তনের উপরও জাতীয় শক্তি নির্ভরশীল। কিভাবে না, দেশের আয়তন বিশাল হলে সম্পদ, সামগ্রী, জনসংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। ফলে একদিকে যেমন সামরিক ক্ষেত্রে সুবিধা হয়, তেমনি আবার বিদেশি শক্তিও দীর্ঘদিন নিয়ন্ত্রণে রাখতে পারে না। তবে এটাও ঠিক যে শুধুমাত্র আয়তনের ভিত্তিতে রাষ্ট্রের ক্ষমতাকে বিচার করা ঠিক নয়। কারণ গ্রেট ব্রিটেন, ফ্রান্স আয়তনে ছোট হলেও গোটা পৃথিবীকে একসময় সাম্রাজ্য বিস্তার করেছিল। তার সবথেকে বড় প্রমাণ আমরা ভারতবাসী। আমাদের উপরে ব্রিটিশ সরকার, ব্রিটিশ কোম্পানি প্রায় 200 বছর ধরে, 190 বছর, প্রায় 200 বছর ধরে আমাদের উপর রাজত্ব করেছে। ফ্রান্সও এসেছিলো, আমাদের উপর উপনিবেশ স্থাপন করেছিল, যদিও সে উপনিবেশ স্থাপন করেই ক্ষান্ত হয়েছিল। যাই হোক, তাহলে আয়তনও একটা রাষ্ট্রের শক্তির উপর নির্ভর করে। আচ্ছা, এরপরে আমরা আসবো জলবায়ু। জলবায়ুর ওপর কোনো দেশের সংস্কৃতি, অর্থনীতি, জনগণের স্বাস্থ্য, উৎপাদনশীলতা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় নির্ভরশীল। খুব গরম বা খুব ঠান্ডা কোনোটাই দেশের সমৃদ্ধির পক্ষে কিন্তু সহায়ক নয়। কারণ জলবায়ু অনুকূল হলেই কৃষির উৎপাদন ভালো হবে। এর ফলে কৃষির উৎপাদন যখন ভালো হবে তখন কী হবে, একদিকে যেমন সেই দেশের খাদ্য চাহিদা মিটবে, আবার শিল্পেও সহায়তা হবে। আবার দেখো, সেই খাদ্য সামগ্রী বিদেশে রপ্তানি করাও যাবে, তাহলে দেশের অর্থনৈতিক উন্নতি ঘটবে। অর্থাৎ 3 দিক থেকেই আমরা দেখতে পাচ্ছি জলবায়ুটাও উপকারী একটা রাষ্ট্রের
শক্তি বা ক্ষমতা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ভূপ্রকৃতি। ভৌগোলিক উপাদানের অন্যতম হচ্ছে ভূপ্রকৃতি। এর ওপর অনেক কিছু নির্ভর করে। কি? যেমন জনবসতির ঘনত্ব, বৃষ্টিপাত, জলবায়ু, মাটির প্রকৃতি প্রভৃতি। কোনো দেশের মধ্যে যদি পাহাড়, পর্বত, নদ নদী, মরুভূমি প্রভৃতি থাকে, তাহলে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সমস্যা হবে। আবার দেখো, সরকারের পক্ষেও সকল জায়গায় সমানভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব বা সহজ হবে না। নদ নদী বেশি থাকলে কী হবে? ব্যবসা, আবার এর পজিটিভ দিকও আছে, যেমন নদ নদী যদি বেশি থাকে তাহলে ব্যবসা বাণিজ্যের বন্দর গড়ে উঠবে, সুবিধা হবে। আবার অর্থনৈতিক সমৃদ্ধিও ঘটবে দেশের। আবার পাহাড় পর্বত সীমান্ত অঞ্চলে যদি থাকে, যেমন হিমালয় পর্বত আমাদের সীমান্তে থাকাতে বহির আক্রমণ অনেকাংশে প্রতিরোধ করেছে, থাকায় দেশের নিরাপত্তাটাও সুরক্ষিত হবে। অর্থাৎ ভূপ্রকৃতিও রাষ্ট্রের শক্তি বা ক্ষমতার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। হচ্ছে, বোঝা গেল? অর্থাৎ রাষ্ট্রের যে ভৌগোলিক উপাদানগুলো পেলাম আমরা চারটে, যেটা আমাদের ক্ষমতা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেটা পড়ে ফেললাম। এবার আমরা যেটায় আসবো সেটা হচ্ছে জনসংখ্যা। ক্ষমতার বিভিন্ন উপাদানের মধ্যে আর একটা হচ্ছে জনসংখ্যা বা মানব সম্পদ। দেশের জনগণ অর্থাৎ মানব বা মানুষ তখনই সম্পদ হয়ে উঠবে যখন তাদের বয়সগত বিন্যাস, জীবনযাত্রার মান, উৎপাদনশীলতা, চারিত্রিক দৃঢ়তা, আত্মবিশ্বাস, নৈতিক চরিত্র, স্বাস্থ্য, সাক্ষরতার হার, দক্ষতা, বিশ্বাস, নিজেদের মধ্যে ঐক্য, সংহতি প্রভৃতি বিষয়গুলো দেশের উপযোগী হবে। তখনই সেটা সম্পদ হয়ে উঠবে। দেশের উপযোগী হতে হবে সমস্ত কিছুকে। এখানে পামার এবং পার্কিন্সের একটা বক্তব্য মনে পড়ে যাচ্ছে। সেটা কি না, সেটা হচ্ছে একটা দেশে কত সংখ্যক লোক বাস করে সেটা জানাই যথেষ্ট নয়, কী ধরনের মানুষ সেখানে বাস করে এবং তারা কি হবার চেষ্টা করছে সেই বিষয়টাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ লোক বসবাস করলেই হবে না। জনসংখ্যার দিক থেকে বিশাল বড় দেশ চীন, সেখানকার মানুষের ইচ্ছা আছে যে রাষ্ট্রের জন্য কিছু করব, সেই ইচ্ছা শক্তিটা, সেই করার একটা মানসিকতা, এটাও কিন্তু কাজ করবে। চেষ্টা থাকতে আমরা কিছু হব, এই হবার চেষ্টা যদি না করে সারা জীবন সে বেকার হয়ে বসে থাকবে। আর বেকার হয়ে থাকা মানেই সে উল্টোপাল্টা চিন্তা, দেশের রাষ্ট্রের উন্নতিতে তার কোনো যোগদান নেই। তার ফলে সে কিন্তু সম্পদ নয়, মানুষ, কিন্তু সে কিন্তু দেশের সম্পদ নয়। এই জায়গাটা কিন্তু তোমাদের মেনে ভাবতে হবে। অর্থাৎ জনসংখ্যা বেশি হলেই বিশাল সৈন্যবাহিনী গঠন করা যায়, দেশটা অন্য রাষ্ট্রের অধীনে দীর্ঘদিন রাখা সম্ভব হয় না, একথা ঠিক। তবে অজ্ঞ, অশিক্ষিত, অদক্ষ জনসাধারণ দেশের বোঝা হয়ে দাঁড়ায়। দেখ, একটা উদাহরণ দিই। যে দেশের জনসংখ্যা যত বেশি, সেই দেশের জাতীয় শক্তি তত বেশি যদি হতো, তাহলে ভারত ও চীন পৃথিবীর দুটো প্রধান শক্তিশালী দেশে পরিণত হতো। কারণ ভারত আর চীনের জনসংখ্যা, চীনের পরেই ভারতের অবস্থান। আবার দেখো, ইংল্যান্ড, জাপান প্রভৃতি দেশগুলোর জনসংখ্যা বেশি না হলেও তারা কিন্তু পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ আছে। অর্থাৎ গুণগত মানটা দেখতে হবে, সংখ্যায় বেশি হলে হবে না, গুণগত মানটা তাদের থাকতে হবে, তবেই সেটা রাষ্ট্রের সম্পদ হয়ে উঠবে। ঠিক আছে, জনসংখ্যা এই দিক থেকেই হবে। অর্থাৎ সংখ্যাগত দিক থেকেই যে বেশি হলে হবে না, গুণগত দিক থেকে তাদেরকে কিন্তু ভালো হতে হবে, তবেই সেই জনসংখ্যা দেশের সম্পদ হয়ে উঠবে। হচ্ছে, তাহলে আমরা দুটো জিনিস পড়লাম, একটা হচ্ছে ভৌগোলিক উপাদান, আর তার মধ্যে অবস্থান, আয়তন, জলবায়ু পড়লাম এবং ভূপ্রকৃতি পড়লাম। এরপরে যেটা পড়লাম সেটা হলো জনসংখ্যা। এটাকে আমরা দুদিক থেকে দেখলাম, সংখ্যাগত দিক এবং গুণগত দিক। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। ক্ষমতার অপর আরেকটি উপাদান হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ অর্থাৎ প্রকৃতি যে সম্পদ দিয়েছে আমাদেরকে, যেমন
খনিজ সম্পদ, কৃষিজ সম্পদ, বনজ সম্পদ, জলজ সম্পদ, পানিজ সম্পদ প্রভৃতি। এবার এদের নিয়ে আলোচনা করবো আলাদা আলাদাভাবে। প্রথমেই আসবো আমরা খনিজ সম্পদ। খনিজ সম্পদ, খনি থেকে পাওয়া যায় যে সম্পদ তাকে আমরা খনিজ সম্পদ বলি। এগুলো তোমরা ভূগোলে পড়েছো, যেমন খনিজ তেল, ইস্পাত, ইউরেনিয়াম, কয়লা, তামা, সীসা প্রভৃতি। এগুলো কিন্তু দেশের শিল্পোন্নতিতে যেমন সাহায্য করে, তেমনি বৈদেশিক অর্থমানে বিদেশে রপ্তানি করে হচ্ছে। এরপরে আমরা আসবো কৃষিজ সম্পদে। কৃষিজ সম্পদ কি না, কৃষিজ সম্পদ বলতে শুধু খাদ্যবস্তুকেই বোঝায় না। যেমন ধান, চাল, গম, এগুলো জোয়ার, বাজরা, এগুলো কি বোঝাচ্ছে না, এর সাথে সাথে কি বোঝাচ্ছে, পাট, রবার, কার্পাস, তুলো, পশম প্রভৃতি অর্থকরী ফসলকেও বোঝাচ্ছে। অর্থাৎ কৃষি যেমন আমরা যখন আগেই পড়েছিলাম ভূপ্রকৃতির ওইখানে, কৃষি যেমন আমাদের খাদ্য সংকটকে মেটাচ্ছে, তেমন বিদেশে এগুলো রপ্তানি করেও কিন্তু আর্থিক দিক থেকে আমরা সমৃদ্ধ হতে পারছি, যে কোনো দেশ। এরপরে আমরা আসবো প্রাণীজ সম্পদ। প্রাণীজ সম্পদের মধ্যে কি, গরু, মোষ, ছাগল, ভেড়া, ঘোড়া, উট, শূকর প্রভৃতি পশু, এদেরকে প্রাণীজ সম্পদ বলা হচ্ছে। এরা একদিকে যেমন খাদ্যের অভাব পূরণ করছে, তেমনি পাহাড়, পর্বত, মরুভূমিতে যানবাহনের মাধ্যম হিসেবেও কাজ করছে। উট মরুভূমিতে, তোমার ঘোড়া বা ভেড়াও তোমাদের বা ছাগলও অনেক জায়গাতে কিন্তু পাহাড় পর্বতে ওঠার ক্ষেত্রে কাজ করছে। কিন্তু এই বিভিন্ন ধরনের তো ছাগল আছে, সেই রকম। তাহলে প্রাণীজ সম্পদও কিন্তু একটা দেশের শক্তি হিসেবে কাজ করছে। এরপরে আমরা আসবো বনজ সম্পদ। বনজ সম্পদ, বন থেকে জাত দ্রব্যকে বলা হচ্ছে বনজ সম্পদ। বন থেকে আমরা যেগুলো পাচ্ছি। আচ্ছা, এই বন আবার দেশকে যেমন বহিরাক্রমণ থেকে রক্ষা করছে, তেমনি বৃষ্টিপাত স্বাভাবিক রাখতেও সাহায্য করছে। আবার দেখো, এই যদি বৃষ্টিপাত ভালো হয় তাহলে চাষাবাদ ভালো হবে, আর চাষাবাদ ভালো হলে খাদ্য উৎপাদন ভালো হবে, বিদেশি রপ্তানি হবে, অর্থাৎ একটার সঙ্গে একটা রিলেটেড হচ্ছে। এরপরে আমরা আসবো কি, জলজ সম্পদ। জলজ সম্পদের মধ্যে কী আছে না, মিষ্টি জল প্রকৃতির ভাণ্ডার হলে, প্রকৃতিগতভাবে ভাণ্ডার হলে মিষ্টি জলের, সেই দেশ কী হবে, কৃষিতে যেমন উন্নতি করবে সেই জলকে ব্যবহার করে, তেমনি পানীয় হিসেবেও ব্যবহার করবে, অর্থাৎ সেখানেও খরচা কমে যাচ্ছে পরিশুদ্ধ করার ক্ষেত্রে। আবার দেখো, জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আবার সেই বিদ্যুৎকে আমরা শিল্পেতে কাজে লাগাতে পারছি, আবার বিদেশে রপ্তানিও করতে পারছি। ভারত তো নেপাল, ভুটান এইসব দেশে জলবিদ্যুৎকে, বাংলাদেশ এইসব দেশে জলবিদ্যুৎকে রপ্তানি করে। তাহলে এতে যেমন আমাদের বিদেশি মুদ্রাও আসে, তেমন আমাদের দেশকেও সম্পদ হিসেবে এটা কাজ করছে, জলজ সম্পদ। তবে এগুলো থাকলেও, এইসব প্রাকৃতিক সম্পদ থাকলেও, যেসব দেশ প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে যত বেশি ব্যবহার করতে পারবে, সেই সব দেশ তত বেশি অন্যান্য দেশের ওপর প্রাধান্য বিস্তার করতে সক্ষম হবে। আচ্ছা, তাহলে সম্পদ থাকলেই হবে না, সেগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে, তবেই সেটা আমাদের শক্তি হিসেবে কাজ করবে। ঠিক আছে, কারো শরীর খুব ভালো কিন্তু সে হয়তো মারপিটে সেরকম দক্ষ নয়, বিশাল মোটা সোটা, কিন্তু তাকে একটা চড় মারলেই সে পড়ে যাবে। অর্থাৎ সম্পদ যে থাকলেই হবে না, সেই সম্পদকে সুষ্ঠুভাবে যথাযথভাবে ব্যবহার করতে হবে, তবেই সেটা দেশের উন্নতির কাজে লাগবে। হচ্ছে, তাহলে আজকে আমরা এই তিনটে উপাদান পড়লাম শক্তি বা ক্ষমতার। এছাড়াও আরও যে উপাদানগুলো রয়েছে এর পরের পার্টে আমি সেগুলোকে আলোচনা করব। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট করবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করতেও ভুলবে না। আজ তাহলে এখানেই শেষ করলাম, ভালো থাকবে।